সদস্য হয়েছেন তাদের শপথ পড়ানো হবে এবং সম্ভবত এই দেশে প্রথমবারের মতো দুবার শপথ পড়ানো হবে। দুবার কেন? দুবার এ কারণে যে একবার শপথ পড়ানো হবে সংসদ সদস্য হিসাবে, আরেকবার শপথ পড়ানো হবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। একই লোককে পড়ানো হবে, কারণ তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন এ কারণে যে তারা দায়িত্ব নেওয়ার পর আমাদের সংবিধানটাকে সংশোধন করবেন এবং সেটা জুলাই সনদ অনুযায়ী করবেন। এরকমই আবদার চলছে, এরকমই নিয়ম। এটা আলী রিয়াজ সাহেব বলেছেন, এভাবেই করতে হবে। এখন সেই সংস্কার কোথায়, কিভাবে, কতটুকু হবে না হবে, তার সঙ্গে বিএনপির যে নির্বাচনী ইশতেহার তার কতটুকু মিল আছে, কতটুকু গড়মিল আছে, সেটা কিভাবে গড়মিল থাকলে সেটাকে কিভাবে ম্যানেজ করা হবে, সেটা অন্য প্রসঙ্গ। ওই প্রসঙ্গে আমি আসবো। ওই প্রসঙ্গ আগামীতে অত্যন্ত বড় প্রসঙ্গ হিসেবে আবির্ভূত হবে বলে আমার ধারণা। সেই প্রসঙ্গ নিয়ে আমরা কাল পরশু কথা বলতে পারবো। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে। যতটুকু বোঝা গেছে শপথ পড়াবেন সিইসি, মানে প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন, তিনি এই শপথটা পড়াবেন। প্রশ্ন হচ্ছে তিনি কেন পড়াবেন, আইনগুলো কি, কোন আইনের মাধ্যমে এটা উনি পড়াচ্ছেন। সেটা হলো, নিয়মটা হলো যে এই সংসদ নির্বাচনের পর যখন সরকারি গ্যাজেট হয়, সেই গ্যাজেটের প্রকাশের 3 দিনের মধ্যে আগের সংসদের যিনি স্পিকার, সংসদ তো তখন থাকবে না, কারণ নতুন নির্বাচন হলে তো আগের সংসদ ভেঙে দেওয়া হবে। আগের সংসদে যিনি স্পিকার তিনি এই শপথ পড়াবেন। এটা কিন্তু সরাসরি সংবিধানের অংশ, মানে সংবিধানের যে 148-এর 1 আছে, এই 48-এর 1 অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে যে বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। এখন যদি কোনো কারণে বিদায়ী স্পিকার শপথ পাঠ করাতে না পারেন, তাহলে 148-এর 2 ধারায় বলা হয়েছে, 2 অনুচ্ছেদে বলা হয়েছে যে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তি তার কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। তার মানে 2 জায়গায় কিন্তু স্পিকারকে লাগবে, হয় স্পিকার পড়াবেন, না হলে স্পিকার যদি অন্য কাউকে মনোনীত করেন যে আমার পরিবর্তে উনি পড়াবেন, তাহলে তাও হবে। তারপরে স্পিকারকে লাগবে। আবার এখন যদি স্পিকার না থাকেন, তাহলে এই কাজটা কি করবে? তাহলে ডেপুটি স্পিকার করবে। এটাও কিন্তু সিম্পল, যে যদি ধরেন স্পিকার নাই, স্পিকার মারা গেছে, স্পিকার নিখোঁজ, স্পিকার গুম হয়ে গেছে, হইতে পারে তো, তাই না? তো সেক্ষেত্রে ডেপুটি স্পিকার এই কাজটা করাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি 3 দিনের মধ্যে 148-এর 2 ক এই ধারায় বলা হয়েছে যে গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। খেয়াল করুন, নির্বাচন হয়েছে 12 তারিখে, 13 তারিখ শুক্রবারই কিন্তু গ্যাজেট হয়ে গেছে, মানে 13 তারিখ শুক্রবারেই গ্যাজেট করে ফেলা হয়েছে, খুব দ্রুততার সঙ্গে করা হয়েছে। এটা ভালো, গ্যাজেট তাড়াতাড়ি করাই ভালো। 13 তারিখ যদি শুক্রবার করে, তারপরের 3 দিন মানে 14, 15, 16, এই 3 দিনের মধ্যে হলে পরে স্পিকার পড়াতে পারতেন। এখন এই 3 দিন মানে আজকে 16 তারিখ, আজকে হলো শেষ দিন। আজকে রাত্র 12টার মধ্যে যদি কেউ না পড়ায়, তাহলে ধরে নেওয়া হবে স্পিকার পড়াচ্ছেন না। এরই মধ্যে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে, আগামীকালকে মঙ্গলবার সকালে এই শপথ পড়ানো হবে। যেহেতু স্পিকার নেই, স্পিকার পড়াইলেন না 3 দিন, অতএব প্রধান নির্বাচন কমিশনার তিনি পড়াবেন। এই পর্যন্ত সব ঠিকঠাক এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় দাওয়াত হয়ে গেছে। এখন প্রধান নির্বাচন কমিশন পড়াবেন, এটা কিন্তু আগামীকালকে পড়ালে এর আইনগতভাবে কোনো বাধা নেই। এখন আমার প্রশ্ন হলো, আমি এটা বস্তুটা করছি কোনো ঝামেলা পাকানো, আমাকে অনেকে মনে করেন যে আমি বিভিন্ন রকম ঝামেলা পাকাই, বা এই ঝামেলা পাকাই না। আমি এই প্রশ্নগুলি করি এই কারণে যে এই প্রশ্নগুলি কিন্তু পরবর্তী সময়ে কখনো না কখনো উঠতে পারে। ইতিহাস বলতে একটা কথা আছে না বলেন?
আপনি আজকে যে কাজটা করবেন, এই সরকার আজকে যে কাজটা করবে, আজকে থেকে 20 বছর পর, 30 বছর পর যখন কোনো কিছু নিয়ে এইগুলি নিয়ে গবেষণা হবে, তখন তার ইতিহাস খুঁজবে যে ঘটনাটা কি, তারা খুঁজে কি পাবে যে প্রথম 3 দিন স্পিকার শপথ পড়ার নাই। তাহলে প্রশ্ন হবে, কেন পড়ার নাই? উনি কি মারা গেছেন? উনি কি ইন্তেকাল করছেন? উনি কি হয়েছে? উনি কি বিদেশে গেছেন? উনি কোথায়? ওনাকে কি জানানো হয়েছিল? ওনাকে বলা হয়েছিল আপনি আসেন? উনি বলেছেন যে আমার পেট ব্যথা, আমি যাবো না। কিছু একটা হয়েছে তো, কি হয়েছেটা কি? আচ্ছা, ওনাকে যে খোঁজা হয়েছে, উনি যে নাই, এই জিনিসটা কে কনফার্ম করলো? সরকারের কোন বিভাগ কনফার্ম করেছে যে স্পিকার নাই, স্পিকার হাওয়া হয়ে গেছেন? কে কনফার্ম করেছেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2024 সেই গণ অভ্যুত্থানের পর যখন নাকি বিভিন্ন লোকজন বলা হচ্ছিল তারা সেনানিবাসে আছেন, সেনাবাহিনীর এখতিয়ারে আছেন, তাদের হেফাজতে আছেন, এ ধরনের নানা ধরনের কথা কিন্তু বলা বলি হচ্ছিল। এবং তাদের একটা তালিকা ওই সময় আইএসপিআর, মানে সেনা বিভাগের, মানে সেনানিবাসের, সেনাবাহিনীর একটা যে আপনার পাবলিক রিলেশন অফিস, সেই আইএসপিআর থেকে একটা তালিকা দেওয়া হয়েছিল যে কে কে কোথায় কোথায় আছে এবং তাদের কাছে, তাদের হেফাজতে কে কে আছে। সেখানে ওই সময় যে ঢাকার ডিএমপি কমিশনার ছিল হাবিবুর রহমান, তার নাম ছিল, প্রধান বিচারপতির নাম ছিল, আরও অনেকে ছিল, এবং সেখানে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নামও ছিল। ওই তালিকার 4 নম্বর নামটা ছিল ডক্টর শিরিন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের স্পিকার। তিনি তাদের হেফাজতে ছিলেন। এবং ওই 11 নম্বরে ছিল ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নাম। এরা উভয়ে সপরিবারে ওনাদের ওখানে ছিলেন। তো শিরিন শারমিন, এই শামসুল হক টুকুকে তারপর সেখান থেকে আপনার একটা মামলায় অ্যারেস্ট করে নেওয়া হয় এবং উনি এখন জেলে আছেন, একটা মামলায় অ্যারেস্ট হয়ে উনি জেলে আছেন। শিরিন শারমিন চৌধুরী কোথায়? উনি তো জেলে নাই, তাহলে উনি কোথায়? ওনার খবর কেউ বলতে পারছে না। উনি ছিলেন তো সেনা হেফাজতে, তা সেখান থেকে কোথায় গেলেন? তাহলে এটা সেনাবাহিনীকে জিজ্ঞাসা করা হোক, ভাই আপনারা ওনারা কি করছেন? এখনই উনি আপনাদের কাছে আছেন, অথবা উনি কি অন্য কোথাও গিয়েছেন? কোথায় গিয়েছেন আপনারা কি জানেন? নাকি আপনারা ওনার উপর কোনো দায়িত্ব বোধ করেন না, ছেড়ে দিয়েছেন? হতেও তো পারে, কোনো সমস্যা নাই ছেড়ে দিলে পরে। দেশ ভালো অবস্থা আছে, ওনার এখানে থাকার দরকারটা কি? ছেড়ে দিয়েছেন। কোথায় ছেড়ে দিয়েছেন? উনি কোথায় গেছেন? কোনো খোঁজ খবর কেউ জানেন না? ওটাকে খোঁজা হয়েছে। এত বড় একটা ঘটনা, দেশে একটা নির্বাচন হয়েছে, এখন স্পিকার হিসাবে উনি শপথ পড়াবেন। এখন আপনারা হয়তো বলবেন যে উনি কিভাবে পড়াবেন, উনি তো পদত্যাগ করেছিলেন। হ্যাঁ, উনি পদত্যাগ করেছিলেন। উনি অগাস্টে ঘটনা ঘটলো, উনি সেপ্টেম্বরেই পদত্যাগ করেছিলেন। তো এখন উনি পদত্যাগ করলেও কিন্তু আইন, সংবিধান অনুযায়ী যে উনি পদত্যাগ করুন আর না করুন সেটা ব্যাপার না, পরবর্তী সংসদ হওয়ার আগ পর্যন্ত উনি থাকবেন। সে হিসেবে উনি এসে পড়াবেন। আচ্ছা, আমি ধরে নিলাম ওনার পদত্যাগটা কার্যকর হয়েছে, উনি আর পড়াবেন না, উনি আর এই ঝামেলা আসবেন না। ঠিক আছে, আসবেন না। তাহলে যদি স্পিকার পদত্যাগ করে, তাহলে স্পিকারের দায়িত্বটা কে পায়? ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারকে শামসুল হক টুকু। এখন শামসুল হক টুকু কি পদত্যাগ করেছেন? শামসুল হক টুকু কিন্তু পদত্যাগ করেন নাই। ওনাকে একটা মামলায় গ্রেপ্তার করে আপনি জেলে নিয়েছেন। তো উনি এখান থেকে এসে ওনাকে আপনার প্যারোলে বের করে নিয়ে আসেন, নিয়ে এসে উনি শপথ পড়াবে, অসুবিধাটা কি? এবং ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ওনার মধ্যে কোনো সাজাও তো হয়নি, উনি তো সাজাপ্রাপ্ত আসামিও না। তাহলে ওনাকে জামিনে বের করে নিয়ে আসেন, শপথ পড়া, জামিন দিবেন না, দিয়েন না, অসুবিধা নাই, এটা তো আদালতের বিষয়, আমি কি বলবো, জামিন দিবেন আদালত, ওকে ফাইন। তাহলে তাকে, মানুষ মারা গেলেও তো প্যারোলে মুক্তি পায়, ওনাকে প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে আসেন 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, উনি শপথ পড়ায় আবার জেলখানা ঢুকে যাবে, অসুবিধাটা কি? সেগুলো করলেন না কেন? ওনাকে কি অ্যাপ্রোচ করা হয়েছিল? উনি কি বলেছেন যে আমি পড়াবো না? 3 দিন তো আপনার বসে বসে জাস্ট সময় ক্ষেপণ করলেন ইচ্ছা করে, যাতে নাকি 4র্থ দিন আপনারা সিইসিকে আনতে পারেন। দেখেন, এই যে পুরো বিষয়টা না, এই বিষয়টা যে কেন করা হচ্ছে, তার মানে আপনারা ওনাকে দিয়ে পড়াবেন না, সমস্যা নেই, কিন্তু আইনটা তো দেওয়া নেই।
ওরা কিন্তু পড়ালে কি আপনাদের মান সম্মান যাবে? আমি একটা ঘটনার কথা উল্লেখ করি, পুরনো ঘটনা। আপনাদের মনে আছে 90-এর গণ আন্দোলনে কিন্তু এরশাদ সরকারের পতন হয়েছিল। তো এরশাদ সরকারের আমলে সংসদের স্পিকার ছিলেন কি? শামসুল হুদা চৌধুরী। সেই শামসুল হুদা চৌধুরী কিন্তু পরবর্তীতে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুইজনে মিলে যে ইলেকশনটা করলো, 91 ইলেকশন, যেখানে বিএনপি জিতেছিল, এই সকল সংসদ সদস্যদেরকে, বিএনপির এবং এদেরকে, আওয়ামী লীগের এমপিদেরকে শপথ পড়েছিলেন কিন্তু শামসুল হুদা চৌধুরী। তো উনি তো তখনকার দিনে পতিত স্বৈরাচারের সরকার যেটা ছিল, সেই সরকারের সংবিধানে সংসদের উনি ছিলেন স্পিকার। কোনো সমস্যা তো হয় নাই, বরঞ্চ আইনটা, রীতিটাকে আপনি আপহোল্ড করে রেখেছিলেন। তো এগুলো ঘটতে থাকবে, এবং এই প্রত্যেকটা ঘটনার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিরা, তারা তাদের চরিত্রের তাদের যে চরিত্রটা, তারই প্রকাশ ঘটাবেন। আমি মনে করি এক্ষেত্রে তাই ঘটানো হয়েছে। এই সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আছেন আসিফ নজরুল ইসলাম, মিস্টার আসিফ নজরুল সাহেব, আইনের অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটির। উনি একটা উদাহরণ তৈরি করলেন। উনি আবার শুনেছি উনি নাকি এখান থেকে শেষ করে আবার ক্লাসে ফিরে যাবেন। উনি ওনার স্টুডেন্ট এই উদাহরণটা দিবেন যে আমি এই কাজ করেছি, এবং এটা একটা উদাহরণ হয়ে থাকবে আমাদের এখানে আইনের ক্ষেত্রে যে এভাবে করা যায়। সেই উদাহরণটা আমাদের জন্য কি সম্মানের হবে, লজ্জার হবে, নাকি আইন দৃশ্য দেখা? তো আমি আমি নিজেও অনেক বয়স হতে কম হলো না, অনেক দিন রাজনীতি দেখছি, নির্বাচন দেখছি, কিন্তু এইবার প্রথমবারের মতো আমি আসলে আপনার দলের নেতার একটু প্রশংসাই করতে চাই। এই যে উনি নির্বাচিত হওয়ার পর এবং এরকম একটা ভূমিধস বিজয়ের পর উনি যে ওনার সঙ্গে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের বাসভবনে গেলেন, একটা শফিকুর রহমান সাহেবের বাসভবনে গেলেন, একটা নাহিদ ইসলামের বাসভবনে গেলেন। এটা নিশ্চয়ই একটা অনন্য সৌজন্যতার প্রকাশ উনি ঘটিয়েছেন, কোনো সন্দেহ নাই। যে এটা নিয়ে আপনার কাছ থেকে কোনো প্রশস্তিমূলক বক্তব্য আমি প্রস্তুত করছি না। আমি যেটা বলতে চাচ্ছি আপনার কাছে, যে এই যে যাওয়াটা, আপনি কি মনে করেন আমাদের আগামী দিনের রাজনীতিতে ওনার এই আচরণটা কোনো ইতিবাচক প্রভাব ফেলবে? ধন্যবাদ মাসুদ ভাই, আপনার এবং আপনার দর্শক শ্রোতা। দেখুন, তারেক রহমানের এই বাসায় যাওয়াটা, এটা একটা পজিটিভ দিক, এটা সত্য কথা। আপনি দেখবেন শফিকুর রহমানের বাসার আশপাশের যে বসবাসকারী মানুষের বাচ্চারা পর্যন্ত এসে তারেক রহমানকে রিসিভ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো এমনি একটা দৃশ্যমান রাজনীতিতে এটা মাইলেজ দেয়। কিন্তু আমি আপনাকে বলি যে, আপনার মনে আছে যে নিশ্চয়ই, যে 1991 সালে আমরা যখন বিএনপি যখন সরকার গঠন করে, আমরা দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে আন্দোলনে, ছাত্রলীগের সাথে আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম, এবং সংগ্রামে থেকে এরশাদকে বিদায়ের পরে কিছুদিন পরেই দেখা গেল যে ছাত্রলীগ মধুর ক্যান্টিনের সামনে দিয়ে তারা মিছিল করে যাচ্ছেন, খালেদা জিয়ার 2 গালে জুতা মারা তালেবানি। যদিও ছাত্র দলের পক্ষ থেকে কোনো এটার জন্য রিয়াকশন দেওয়া হয় নাই, কিন্তু আমরা একটু আশ্চর্য হয়েছিলাম। আপনি দেখবেন যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা শেখ হাসিনাকে পরাজিত করার পর, আমরা যখন এই যে মিটফোর্ডে যুব দলের কর্মী লালচাঁদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারাও বিএনপির লোক, লালচাঁদও বিএনপির লোক, বিএনপির ছেলে, যুব দলের ছেলে। তো সেইখানে রেসিডেন্সিয়াল মডেল থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে দিয়ে যে মিছিলটা বের করলো, সেটা এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত সম্মিলিতভাবে তারা মিছিলটা বের করলো। মিছিলের ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশের গত 55 বছরের ইতিহাসে কখনো উচ্চারিত হয়নি, যে অশ্লীল অসভ্য ল্যাঙ্গুয়েজটা। সেটা হলো 1 2 3 4 তারেক জিয়ার ড্যাশ ড্যাশ মার।
আমার তো মনে আছে, এটা খুবই অশ্লীলতম এবং আমি শুনলাম, এবং এরকম শুনিনি আমি। এবং ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স ৭৯ বছর বা প্লাস ৭৯ বছর। তারা খালেদা জিয়ার ১ ২ ৩ ৪ খালেদা জিয়ার ড্যাশ ড্যাশ মার্ক এইটা তারা করেছেন। এখন যে লোকগুলি এইরকম অশ্রাব্য অশ্লীল যে স্লোগান দিতে পারে, তারেক রহমান এই জিনিসটা ফেস করেন নাই। গত ১ বছর যে বাংলাদেশের পলিটিক্সে যে কিভাবে চলেছে, ১.৫ বছর ডক্টর ইউনূস এবং তার সাথী, তার সহমর্মী যারা, তারা বাংলাদেশে কিরকম অশ্লীল অশ্রাব্য রাজনীতির চর্চা করেছেন, আমরা সেইটা আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি, প্রতিনিয়ত ফেস করেছি। তো এখন আপনি বলবেন যে আপনারা যে ফেস করেছেন, আপনাদের যে দুঃখবোধ, এইটার সাথে কি তারেক জি একাকার হয়ে যাবেন? তারেক রহমান একাকার হবেন না। উনি উনার সৌজন্যতা উনি দেখাবেন, উনার দরজা খোলা রাখবেন। তবে আমি মনে করি তারেক জিয়ার নিচের টায়ারের যারা আছেন, তারেক রহমানের নিচের টায়ারে যারা আছেন, তারা এই জিনিসটা মনে রাখবেন রাষ্ট্র এবং রাজনীতি চালানোর জন্য, যে কি ধরনের অশ্লীল রুচির লোকজন আমার ওই পাশে অপেক্ষা করছে। আমি যাদের সাথে কথা বলছি, এদের রুচিটা কত অশ্লীল, কত অশ্রাব্য, এদের ভাষা, ল্যাঙ্গুয়েজ। আপনি দেখেছেন যে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের এগেনস্টে বহু বছর ধরে, প্রায় ১৯৭৭ সালে উনি যখন কমিশনার ইলেকশন করেন, তখন উনার বয়স ২৫ বছর। এবং উনি ৯১ সালে যখন রাজনীতি ইলেকশন করেন, তখন যখন আমির আব্বাস আলী খানকে, জামাত ইসলামের আমির আব্বাস আলী খানকে তিনি পরাজিত করেন, একেবারেই তার জামিন যে জামানত বাজেয়াপ্ত হয়, সেই সময় অনেক বড় নেতা আব্বাস আলী খান, এবং তার সাথে আরেকজন নেতা ছিলেন মুজাফর হোসেন পল্টু, বিখ্যাত মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের, রাইট। তো তো মুজাফর হোসেন পল্টু, বিখ্যাত মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটির। আব্বাস ভাই তখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য না, জাস্ট যুব দলের সভাপতি। তো সেই ক্ষেত্রে মির্জা আব্বাস তো তার সিনিয়রদের সম্বন্ধে একটি কটু কথা উচ্চারণ করেন নাই। আপনিও তখন ৯১ সালে বড়, আমরাও মোটামুটি বড়, আমরা এমএ পাস করে গেছি আরো ২ বছর আগে। তো সেই কারণে রাজনীতির এই যে আমূল একটা পরিবর্তন, যে এই যে অশ্লীল অশ্রাব্য ল্যাঙ্গুয়েজের ব্যবহার, এবং শুধু মির্জা আব্বাস না, মির্জা আব্বাসের স্ত্রীকে নিয়ে যে পরিমাণ অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, যে পরিমাণ অশ্রাব্য কথাবার্তা বলা হয়েছে, এটা কোনো অবস্থাতেই সহ্য করার মতো না। তো তারপরে মির্জা আব্বাস এই সহিষ্ণুতার পরাকাষ্ঠা দেখিয়েছেন। আমি মনে করি এই জন্য তিনি ধন্যবাদ পাবেন। আর বাংলাদেশের মানুষকে আমি মনে করি, বিএনপি নেতা কর্মীদেরকে এই বিষয়টা একেবারেই মনে রাখতে হবে, যে আমাদের কাউন্টার পার্ট, আমাদের অপরপক্ষ কারা, এরা এরা কি ধরনের, এরা শুধু স্বাধীনতা বিরোধী না, এরা একটা অশ্লীল অশ্রাব্য ল্যাঙ্গুয়েজের ভাষার চর্চা করে রাজনীতিতে। জি, আচ্ছা, এটা নয় ভাষার কথা বললেন আপনি, রাজনীতিতেও তো কিন্তু নানা ধরনের কথাবার্তা ইদানিং তারা বলছেন। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি কিছু কথাবার্তা বলছেন যে কিভাবে আন্দোলন হবে না হবে। আমার কেন যেন মনে হচ্ছে, আপনি কি এটা খেয়াল করেছেন কিনা, যে নতুন সরকার মঙ্গলবার দিন হয়তো শপথ দিবে, আপনার প্রথমে সংসদ সদস্য, পরে মন্ত্রী পরিষদ হবে, তো ধরা যাক বুধবার থেকে তাদের কার্যক্রম শুরু হবে। আমার তো এখন কেন যেন মনে হচ্ছে যে বুধবার থেকেই তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করার একটা পায়তারা চলছে। তো একটা সরকারকে তারা কি একদিনও সময় দিবে না, এভাবে করবে? ধন্যবাদ আপনাকে। দেখুন মাসুদ ভাই, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করে নাই। প্রচলিত কথা আছে, চালু আছে, যে তার সম্পদের হিসাব দিতে হবে, শুধুমাত্র তিনি এই জন্য ইলেকশন করেননি। এখন তিনি বলছেন যে আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব। ওয়েলকাম, ব্রিটেনে এটা আছে, ব্রিটেনে এটা আছে। কিন্তু আমি আপনাকে বলি, আপনি বাংলাদেশে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা যদি ছায়া মন্ত্রিসভা করেন,
আমি তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু আমি আপনাকে বলছি, লিখে রাখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কোনো ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারবেন না। কারণ প্রথমত একটা হচ্ছে বহিরঙ্গনগত কারণ। বাহ্যিক কারণটা হচ্ছে যে বাংলাদেশে এখন অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট চালু আছে, আপনি জানেন। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, আমি সালটা বলতে পারছি না, 1913 অথবা 1930 এইরকম অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট। তো অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট রাষ্ট্রীয় গোপনীয়তার আইন। তো সেই গোপনীয়তার আইন এটা রহিত হয় নাই, এটা চালু আছে এখনো। আপনার মনে আছে যে সাংবাদিক রোজিনা, প্রথম আলোর সাংবাদিক রোজিনা, তিনি একটি ফাইল লুকিয়ে দেখার কারণে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট আইনে মামলা হয়েছিল, মনে আছে আপনার? একদম মনে আছে, একদম। আচ্ছা, এবং সেটা ছিল জনস্বার্থে। করোনার আইন যে টেন্ডারটা, এটা কত টাকা। তো যাই হোক, জি, সেইটা। আরেকটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা কেন হবে না? ছায়া মন্ত্রিসভা হলে ওকে মন্ত্রণালয় পাত্তা দিতে হবে। তো তুই পাত্তা পাবি কেন, আমি পাবো না? তো অফিসিয়াল ছায়া মন্ত্রিসভার প্রথম যে বিরোধী ব্যক্তিটা হবে, এইটার নাম তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হবে, কারণ তিনি এমপি নন। রাইট। তিনি ছায়া মন্ত্রিসভার সদস্য হতে পারবেন না। তো ফর দ্যাট রিজন উনি তো প্রথম এটার বাধা হবেন। এবং যারা নির্বাচিত হন নাই, যারা ইয়াতে কি বলে এনসিপি থেকে, এরা সবাই বাধা দিবে। তো আমি আপনাকে বলছি, বাংলাদেশে আমরা 1996 সালে যখন 118 সিট নিয়ে 118 আসন নিয়ে অপোজিশন হয়, পরে 2টি আসন কমে যায়, ম্যাডামের 4 আসন ছাড়ার কারণে 2 আসন আওয়ামী লীগ নিয়ে যায়, বিএনপি 2 আসন পায়। তো 116 আসন, 116 আসনের অপোজিশন পার্লামেন্টে সেই ছায়া মন্ত্রিসভা হয় নাই। এবং সেই ইন্টারনাল কারণটা, কে ছায়া মন্ত্রিসভার সদস্য হবেন? কারণ ছায়া মন্ত্রিসভার সদস্য হলেই পার্লামেন্টে তাকে মোকাবেলা করতে হবে প্রথম। কারণ ক্যাবিনেট মন্ত্রী যখনই বলবেন কোনো কিছু, ছায়া মন্ত্রিসভা থেকে তার উত্তর দিতে হবে। তো এইটা ওই ছায়া মন্ত্রিসভা উইল নট বি অ্যাভেলেবল ইন অল টাইম। এন্ড আরেকটা হলো যে, কে ছায়া মন্ত্রিসভার সদস্য হবে, আমি হব না কেন, এইটার জন্য। এবং লিডার অফ দি অপোজিশন তখন মনে করেন যে বাবা ঝামেলার দরকার নাই, আমরা সবাই মিলেই উত্তর দিব, আমরা ছায়া মন্ত্রিসভায় একজনকে দিব কেন, এই বাঘটা দিব কেন? এইটা হচ্ছে যার জন্য ছায়া মন্ত্রিসভা হবে না। আমি আরেকটা বিষয় যে বলি, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বন্ধু এপিএস, তার বিরুদ্ধে 311 কোটি টাকার দুদকে মামলা আছে। এখন আমার কথাটা হচ্ছে, এতদিন না হয় ডক্টর ইউনূসের মন্ত্রিসভার সদস্য ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে প্রসিকিউট করা যাচ্ছিল না, তার বিরুদ্ধে মামলা দেওয়া যাচ্ছিল না, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছিল না। তো তাকে এখন ডাকুন। তবে আমি আপনাকে বলি, আবুল হোসেনের কথা নিশ্চয়ই মনে আছে। আবুল হোসেন নিজে দুদকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। তো আবুল সিটিং যোগাযোগ মন্ত্রী তিনি যদি এই দুদকে গিয়া জবাবদিহিতা করতে পারেন, দুদকে তার যদি তিনি গিয়া প্রশ্ন উত্তর দিতে পারেন, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এলাও করলেন না কেন ডক্টর ইউনূস? আপনি তো হাসিনার থেকে কি, আপনি না হাসিনার স্বৈরাচারের বিকল্প এসছেন, তো আপনি তো আপনার ক্যাবিনেটের মন্ত্রীকে দুদকে যেতে দেন নাই। তো ইন দ্যাট কেস অনেকে মুখে মুখে বলেন আমি গণতন্ত্রী, আমি মানুষের অধিকারে বিশ্বাস করি, যখন নিজের খেতে হাল উঠে তখন বোঝা যায় তিনি কত বড় গণতন্ত্রী। ডক্টর ইউনূস তার ক্যাবিনেটের মেম্বার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দুদকে যেতে দেন নাই। আমার মনে হয় ডক্টর ইউনূস একদিন নিশ্চয়ই এটার জন্য জিজ্ঞাসিত হবেন। সবাই তাকে জিজ্ঞেস করবে, আপনার ক্যাবিনেটের মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আপনি কেন দুদকে যেতে দিলেন না, কেন তাকে পাঠালেন না দুদকে, যে তোমার অবস্থান ব্যাখ্যা করে আসে। আচ্ছা, একটা বিষয় খুব বড় হয়ে মনে হয় দেখা দিবে আমার ধারণা, যে এই যে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট না ভোট রেফারেন্ডাম হলো একটা, আবার বিপরীত দিকে বিএনপিও নির্বাচনের সময় তারা একটা মানে ইশতেহার ঘোষণা করলো, ম্যানিফেস্টো ঘোষণা করলো জনগণের সামনে।
এবং তারই ভিত্তিতে তারা নির্বাচন করলো এবং 2/3 আসন পেল। এখন সে ইশতেহার এবং জুলাই সনদ এই দুটোর মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয়, কোনটা গ্রহণ করা হবে? এটা কিন্তু একটা বড় বিতর্ক হয়ে দেখা আমি আমি আপনাকে মাসুদ ভাই, আমি মনে হয় গত সপ্তাহে 5টা টক শোতে আপনাকে রেফার করেছি। আপনি একটা বলেন যে আমার 3 বছরের ছেলে যদি এই ছুরাকে ধুধারি ছুরা খঞ্জর এভাবে ঘুরাইতে থাকে, তো এই যদি বলে বাবা এটা দাও, বাবা এটা দাও, বাবা এটা দাও, তো আমি কি করব? তো আমিও বলি যে মাসুদদার কথা মতো আমার 3 বছরের বাচ্চা বা 4 বছরের বাচ্চা যদি এইরকম ছুরা নিয়ে এভাবে ঘুরাইতে থাকে, ওর মুখে লাগবে না বুকে লাগবে না ওর আরেক হাতে লাগবে, কত বড় ক্ষতি হবে না? আমি ধরতে গেলে ও আমার গায়ে লাগাই দেবে। তো ওকে বলি বাবা তুই কি চাস? চকলেট দেই, চকলেট। তুই বাবা আর কি চাও? বাবা তোমার কলমটা দাও, দিলাম কলম, ও ভেঙে ফেললো, মানলাম। বললো বাবা এই যে গ্লাস দাও, পানির গ্লাসটা দাও, দিলাম, ভেঙে ফেললো। বাবা 1 লাখ টাকার যে ক্রিস্টাল, ওই ক্রিস্টালের যে শপিসটা ওটা দাও, বলি বাবা ঠিক আছে নাও, ওটা ভেঙে ফেলে মানি। ওর হাত থেকে আমার ছুরাটা নেওয়া দরকার, কারণ কত বড় ক্ষতি হবে এটার সীমানা নাই। তো বিএনপি এইরকম একটা চিপায় পড়ছিল যে ওই বাচ্চার হাতে, ও 3 বছরের বাচ্চার, 4 বছরের বাচ্চার হাতে ছোড়া, এটা ও ঘুরাচ্ছে, এইভাবে ঘুরাচ্ছে, ওর মুখে লাগবে না, গলায় লাগবে না, পেটে লাগবে না, আমার গায়ে লাগবে। তো এইটাকে প্রথম ওকে বাঁচানো, নিজে বাঁচা, এটা খুব জরুরি দরকার ছিল। তো সেই জন্য বিএনপি জুলাই সনদ মানছে, যা বলছে তাই মানছে। তো এখন আমি আপনাকে বলি জুলাই সনদ একবারে ব্ল্যাকমেল। আমি আপনাকে বলি 100% এটা একটা ব্ল্যাকমেল। আপনি বলেন যে সংবিধানে আমার গণভোটের কোনো বিধান নাই, ইন দ্যাট কেস প্রথমত গণভোট সংবিধান অনুযায়ী এটা এটা বেআইনি। নাম্বার 2 হচ্ছে কাস্টমস অনুযায়ী 1972-তে আমাদের কনস্টিটিউশন গৃহীত হওয়ার পর থেকে এবং 1973-এর 7ই মার্চ নির্বাচন হওয়ার পর পর্যন্ত আজ পর্যন্ত প্রথা বা কাস্টমসের গতভাবেও কোনোদিন রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করেন নাই। মানে সংবিধান জারি থাকা অবস্থায় রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না, আদেশটা সম্পূর্ণ বেআইনি, অবৈধ। তো রাষ্ট্রপতি এই অবৈধ কাজটা কিভাবে করলেন? রাষ্ট্রপতি 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ দুইটি কাজ ছাড়া কোনো কাজ নিজে করেন না, সব কাজ ক্যাবিনেটের পরামর্শে করেন। তো ক্যাবিনেট ছিলেন ডক্টর ইউনূসের ক্যাবিনেট, তারা পরামর্শ দিয়েছেন, তিনি আদেশ জারিতে আদেশে স্বাক্ষর দিয়েছেন, তার কোনো দায় নাই। তো এই অবৈধ আদেশ, এই বেআইনি আদেশ, এইটার টোটালটার দায় হচ্ছে ডক্টর ইউনূস অ্যান্ড হিজ ক্যাবিনেটের দায়িত্ব। তো ফর দ্যাট রিজন আমি আপনাকে বলি এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, প্রথাগত ভিত্তি নাই, সাংবিধানিক ভিত্তি নাই। তিনটা, প্রথমত এটার সাংবিধানিক ভিত্তি নাই, দ্বিতীয়ত এটার কোনো আইনি ভিত্তি নাই, তৃতীয়ত এটার প্রথাগত কোনো ভিত্তি নাই। তো ফর দ্যাট রিজন টোটালি এটা ইলিগাল। এখন ইলিগাল জিনিসটার এগেনস্টে আপনি যেটা বললেন যে বিএনপির ইশতেহার দাঁড়াবে না, এখন আপনি বলেন যে জিনিসটার 3টা সংবিধান, আইন এবং প্রথাগত ভিত্তি নাই, সেটার এগেনস্টে বিএনপির যে ইশতেহার, এটা একটা আইনি বিষয়, এটা একটা প্রথাগত বিষয়, যে বিএনপির কি করবে পরবর্তী সরকারে গিয়ে, এইটা তার কমিটমেন্ট, যে দালিলিক কমিটমেন্ট, এটার নাম হচ্ছে ইশতেহার। এই ইশতেহার নিয়ে আপনি হাতে নিয়ে জিজ্ঞেস করবেন যে মিস্টার তারেক রহমান, মিস্টার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই ইশতেহারে এই বলেছিলেন, এইটা হচ্ছে আপনার অঙ্গীকার, আপনি করবেন কিনা? আপনি মাসুদ কামাল যখন দাঁড়াবেন কোনো ইন্টারভিউ করতে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে, আপনি তো এইটাই জিজ্ঞেস করবেন। তো ফর দ্যাট রিজন আমি মনে করি ইশতেহার উইল বি, ম্যানিফেস্টো উইল প্রিভেইল ওভার দ্য জুলাই চার্টার। জুলাই চার্টার টোটালি ইলিগাল। জুলাই চার্টার এগেইনস্টে আপনার ইশতেহারটা প্রিভেইল করবে সবসময়। এই ক্ষেত্রে আপনি কিছু বলবেন কিনা?
এটা এটা আসলে অনেকেই এই প্রশ্নটা করছেন, এটা কিভাবে এটা সমাধান হবে বা আপনার সেন্স কি বলে। যেমন ধরেন, আমরা এতদিন দেখেছি যে উম, সরকার প্রধানের একটা সরকারি বাসস্থান ছিল গণভবন। খালেদা জিয়া যখন থাকতেন তখন এগুলি নাকি নিরাপত্তার বিষয় থাকে, কিন্তু খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি অবশ্য সেনানিবাসেই থাকতেন, ওটাকে উনি নিরাপদ মনে করতেন বলে। এখন তো গণভবনকে ওটা আবার একটা মিউজিয়াম বানানো হয়েছে। তো এখন মিউজিয়ামের কাজ চলছে এখনো। তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হলেন, তারেক রহমানের সম্ভাব্য বাসস্থান কি হচ্ছে, নাকি উনি যমুনায় যাবেন না কোথায় যাবেন, এটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কি? আমি কি মাসুদ বলছেন? ভাই আপনাকে বলি যে দেখুন, জি, গণভবন এটা একটা রাষ্ট্রীয় সম্পত্তি। আপনাকে জি, বলি যে একটা আমাদের দেশে, আপনার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি হবিগঞ্জ। আমাদের হবিগঞ্জে ময়মনসিংহ গীতিকার সাথে হবিগঞ্জ বানিয়াচং ভীষণ দারুণ ভাবে নিবিড় ভাবে সম্পর্কিত, যুক্ত। আপনি জানেন রাইট। যে দেওয়ানা মদিনায় আছে, দেওয়ানা মদিনায় যে মদিনা তিনি বলছেন যে তার আপন ভাইকে, ময়মনসিংহে বাড়ি ওনার, যে আহ, ভাইরে ডাকিয়া কয় তুমি সদর ভাই, তোমার কাছে তো মোর কিছুই গোপন নাই, তুমি যাও হ্যাঁ, পরাণের পুত্র সূর্যেরে লইয়া, খসমের খবরে কানহ জানিয়া, এই না বলিয়া দিদি পাঠায় তারারে, যাইতে যাইতে গেল তারা বান্যাচং শহরে। তো ময়মনসিংহের সাথে বানিয়াচংয়ের রিলেশনটা এইরকম। তো আমি আপনাকে জি, বলি, আমাদের এখানে বলে 12 হাত মৌলানার 13 হাত দাড়ি। এটা তো ভাই 18 হাত দাড়ির মতো। আপনি আমার বাংলাদেশের যে জাতীয় মিউজিয়াম, শত বছরের যে জিনিস আছে, সহস্র বছরের মিউজিয়াম, সেই মিউজিয়াম হচ্ছে 3 একর না 4 একর জায়গার উপরে, যে শাহবাগ এইরকমই হবে। জি, তো বা 2 একর হবে, 5-6 বিঘা জায়গা। তো সেই মিউজিয়াম হচ্ছে এইরকম। আর আপনি ওইখানে গণভবন, এই যে 50 একরের একটা সম্পত্তি আপনি ছেড়ে দিচ্ছেন, বলেন যে জুলাই মিউজিয়াম বানাবো। এটা কি, এটা কি জমিদারি? কিন্তু জমিদারি না, এটা আধুনিক রাষ্ট্র। আপনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আপনি জাতীয় জাদুঘরে একটি কর্নার হতে পারে হাইয়েস্ট, যে দিস ইজ জুলাই কর্নার। আপনার মনে আছে যে জি, বিএনপির সময় জিয়াউর রহমান কর্নার হয়েছিল, এই জাতীয় জাদুঘরে শেখ মুজিবুর রহমানের একটা বঙ্গবন্ধু কর্নার হয়েছিল। তো হাসিনা কি যে এত বড় ফ্যাসিস্ট বলি, হাসিনা তো এইরকম একটা 100 বিঘা জায়গার উপর কোথাও বলে নাই যে আমার বাবার একটা মিউজিয়াম করব। সে বরঞ্চ জাতীয় জাদুঘরে একটা কর্নার করেছিল, বঙ্গবন্ধু কর্নার, মনে আছে আপনার? তো সেই ক্ষেত্রে আমি রাইট। বলবো এখনো যে ডক্টর ইউনূসের শুভবুদ্ধির উদয় হবে। তিনি বরঞ্চ এই এইসব ভঙ্গিযোগী রেখে উনি জাতীয় জাদুঘরে নতুন প্রধানমন্ত্রীকে বলতে পারেন যে ভাই, তুমি বাবা, তুমি একটা জুলাই জাদুঘরে কর্নার করে দাও জাতীয় জাদুঘরে, বলো সংস্কৃতি মন্ত্রণালয়কে, এটা বলতে পারেন। কিন্তু এটা গণভবন কোনো অবস্থাতেই এই জুলাই জাদুঘরের জন্য, তো শেখ হাসিনা তো এই আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে বসতেন, তো ওটা ছেড়ে দিচ্ছেন কেন? এই যে যমুনায় শেখ হাসিনা থাকতেন, মনে আছে প্রথম দিকে এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে নেগোসিয়েশন যে করলো বিডিআর এর সাথে, হ্যাঁ, 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 হ্যাঁ। যমুনায় হয়েছিল। তো যমুনাকেও মিউজিয়াম বানান, প্রধানমন্ত্রী কার্যালয়কে মিউজিয়াম বানান, শেখ হাসিনা যত জায়গায় বাংলাদেশে গেছে সব জায়গাকে মিউজিয়াম বানায় দেন। তো তো এই শুধু গণভবন কেন, শুধু গণভবন কেন, সমস্ত তার মানে জায়গায় শেখ আপনি হাসিনা বলতে যত চাচ্ছেন জায়গায়, এটা একটা হুজুগের সিদ্ধান্ত। একবারে হুজুগের সিদ্ধান্ত হয়। আর নয় এটা একটা দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত, বিশাল দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত, যে পরবর্তী প্রধানমন্ত্রী যেন তার বাসস্থান, অফিস এবং যমুনা তো প্রধানমন্ত্রীর সান্ধ্যকালীন অফিস, আপনি জানেন তো, সান্ধ্যকালীন অফিস, হুম, যে রাজনৈতিক নেতা নেতা কর্মীরা দেখা করবেন, সাক্ষাৎ করবেন, এটা যমুনা। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসিক্যালি তিনি রাষ্ট্রীয় দায়িত্বপূর্ণ কাজকর্ম করেন, নথিপত্র থাকে ওইখানে। আর এইটা হচ্ছে যমুনা হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়, আর গণভবন হচ্ছে তার অফিসিয়াল বাসভবন। তো সেই ক্ষেত্রে এটাকে বিশাল একটা দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত, যে এই সাদা চুলের যে লোকটা, আপনার বা আপনার ভাই আর কি, আপনার আপনার মতো সাদা চুলের উপদেষ্টা, যে
আদিলুর রহমান, তার এটা হলো দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত যে, এবং ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত দুষ্টামির সাথে আছেন যে পরবর্তী প্রধানমন্ত্রী যেন গণভবনে আরাম করবি, এটাকে খেয়ে ফেলবো, এটাকে জুলাই জাদুঘর বানিয়ে দেবো। এটা হচ্ছে এইরকম একটা দুষ্টামি সিদ্ধান্ত আর কি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে ছোট্ট একটা জিনিস মনে করিয়ে দেই, ছোট একটা জিনিস মনে জি, করিয়ে please, দিই। এই please। সরকারের এই এই ইন্টারিম গভর্নমেন্টের সর্বশেষ একটা ভালো কাজ করার সুযোগ তাকে দিতে চাই। তার লাইফ টাইমে তো ভালো কাজ নাই, তো ভালো কাজ হচ্ছে, আমি আপনাকে বলি যে এই গত 1 বছরে প্রায় সাংবাদিক, আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 381 জন ও, সাংবাদিক, এই 381 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, 3 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি আপনাকে একটা ছোট্ট গল্প দিয়ে এটা শেষ করি। আমার মাধবপুর উপজেলা, হবিগঞ্জের মাধবপুর উপজেলার একজন চেয়ারম্যান ছিলেন, উপজেলার পৌরসভার চেয়ারম্যান ছিলেন, নাম হলো মুসলিম মিয়া। তিনি নির্বাচনের সময় তার একটা মাধবপুরের ভিটি দোকান বিক্রি করলেন 50 লাখ টাকা দিয়ে। তো বিক্রি করে তারপর ওইটা উনি রাখতেন ইয়াতে, ব্যাংকে 50 লাখ টাকা রাখার পরে তার প্রতিপক্ষ করছে কি, এবং এইটা রেজিস্ট্রি হয়েছে 12 লাখ টাকায়। তো তার প্রতিপক্ষ করছে এটা দরখাস্ত দিয়েছে ছোট করে, যে তার 50 লাখ টাকা অবৈধ টাকা আছে ইয়াতে, ব্যাংকে। দুদক এটা পেয়ে গেছে। দুদক বলছে আপনার নিজের সোর্স কি? সে বলছে ভাই আমি দোকান বিক্রি করছি 50 লাখ টাকা দিয়ে। বলছে দলিল দেন। দলিলে তো লেখা 12 লাখ টাকা। তো যারা দলিল ক্রেতা, এরা প্রথম আইসা বলছে ইনকোয়ারির সময় যে না আমরা এটা 50 লাখ টাকা দিয়ে কিনছি। যখন দেখছে পেঁয়াজ লাগিয়ে দিয়ে দিচ্ছে, ওরে বলছে আপনার হোয়াইট মানি দেখান। তো এখন এরপরে ও চুপ হয়ে গেছে, বলছে যে আমি জানি না। তো এই মুসলিম নিয়ে বহুদিন ঘুরলেন, এটা নিয়ে বহুদিন ঘুরছেন। দুদকও বুঝে যে 50 লাখ টাকা বিক্রি হয়েছে, জমি বিক্রি দলিল হচ্ছে 12 লাখ টাকায়, কিন্তু দুদক মামলা সারতে পারে না, ছাড়তে পারে না। তো এখন আমার কথা হচ্ছে আনিস আলমগীরকে যে মামলাটা তারা দিয়েছেন, এইটা এইরকম একটা মামলা। তো আমি আপনাকে বলি, ডক্টর ইউনূসের একটা ভালো কাজ করার একটা সুযোগ বলি। আপনার সময় আনিস আলমগীরকে ধরেছেন, আনিস আলমগীর দয়া করে ছেড়ে দেন, ছেড়ে দেন, কালকে জামিন দিয়ে দেন। কালকে সকালে সিএমএম কে যেভাবে সাব্বির হোসেন চৌধুরীকে 7 হত্যা মামলায় জামিন দিয়ে দিচ্ছেন একদিনে, আপনি সকালে আপনার আইন উপদেষ্টাকে বলে দিতে বলেন যে ভাই বাবা তুমি একটু বলো যে আনিস আলমগীরকে ছেড়ে দিতে। আনিস আলমগীর তো সাংবাদিক মানুষ, এটা তো সত্য। আনিস আলমগীর সাংবাদিক, আনিস আলমগীর সাংবাদিক, সোজা সরল মানুষ, একটু অন্য দর্শনে বিশ্বাস করে, কিন্তু সে খুনিও না, সে ডাকাতও না। তাকে ছেড়ে দিয়ে একটা ভালো কাজ করে যাক। আমি ডক্টর ইউনূসের একটা ভালো কাজ করার কথা মনে করিয়ে দিলাম, যে একটা সুযোগ, একটা ভালো কাজ করে যান অন্তত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটা ভালো কাজ দিয়ে শেষ করেন। আসলে এই কথাটা এক সাংবাদিক হিসেবে আমারই বলা উচিত ছিল। নানা রকম মানে বৈঠকি ভঙ্গিতে কথা বলেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই অনুষ্ঠানটা এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। আমাকে অনেকে বলেন, এবং তাদের একটা বিশেষ দাবিও হলো, যেহেতু অজয় দা গল্পের ছলে ছলে কথা বলেন, যে গল্প বলতেও তো সময় লাগে, কাজে ওনাকে একটু সময় দেন। তো এখন আমি খুবই লজ্জিত এবং ক্ষমা প্রার্থী আপনার কাছে, আপনাকে আমি কোথাও পর্যাপ্ত সময় দেই না। তো যদি এখানে আপনাকে আমি একটা কথা বলি, সম্ভবত তলস্তয় বলেছিল, আমাদের পাঠকদের বা দর্শকদের এটা জানতে হবে, শ্রোতাদের। তলস্তয় বলছিল কি জানেন, যে নদীর পাড়ে দাঁড়িয়ে যদি আপনি পাশে ওপারের গ্রামটাকে দেখেন এবং একটা ছবি আঁকেন, সেটা হচ্ছে কবিতা। আর আপনি যদি নদীটা পার হয়ে ওই পারে গিয়ে দাঁড়িয়ে ওই গ্রামটা নিয়ে লেখেন, ওইটা হচ্ছে গল্প। আর যদি আপনি গ্রামের ঘরে ঘরে ঘুরে এসে লেখেন, ওইটা হলো উপন্যাস। তো আমরা তো উপন্যাস লিখতেছি না, কবিতা আর গল্পই ভালো। তো আজকে আমাদের এটা কবিতা হবে কিনা নাকি গল্প হবে আমি জানি না, দর্শকরা ঠিক করবে। তো একটা বিষয় না একটু বলাই দরকার, আমরা আজকে এমন সময় করছি কাজটা, এমন সময় আলোচনাটা করছি, আমি জেনেছি আপনি সিডনির বাইরে যাচ্ছেন, এই জন্য মানে অনেকটা তাড়াহুড়ো করে করা, যে আজকে কিন্তু আমাদের এই মানে শপথ হয়ে যাবে একটু পরেই। এবং ইন্টারেস্টিং হলো আজকে 3টা শপথ হবে।
এটা অবশ্যই একটা রিয়ার ব্যাপার। সাধারণত যেদিন এমপি সাহেবরা শপথ নেন, হয়তো ওই দিনই বিকেলের দিকে অথবা সন্ধ্যার দিকে মন্ত্রী পরিষদ শপথ নেন। তো আজকে মাঝখানে আরেকটা শপথ আছে। এই শপথটা হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ। এখন এই সংবিধান শপথ যেটা হবে, আমার খুব জানতে ইচ্ছা করে কতগুলি জিনিস। একটা জিনিস হলো কি, যখন আপনি শপথ নিয়ে নিলেন দাদা, তখন আপনি ওখানে যে কথাগুলি উচ্চারণ করলেন সেই কথাগুলি তো আপনাকে পালন করতে হবে। দেখেন, আমি কথাটা বলি কেন, আমার মনে আছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া হলো, যখন মাহফুজ আলমরা শপথ দিলেন দ্বিতীয় ধাপ, তখন উনি শপথ দিলেন যে উনি সংবিধান সমুন্নত রাখবেন। শপথটা নিয়েই বললেন যে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামাতে হবে। আর বঙ্গবন্ধুর ছবি রাষ্ট্রীয় কার্যালয়ে অথবা রাখাটা কিন্তু সংবিধানের অংশ। শপথটা নিয়েই উনি সংবিধান লঙ্ঘন করতে গেলেন। তো উনি শপথ দেওয়ার সময় বললেই পারতেন যে ভাই শপথে এই জিনিসটা রাখেন না, এটা কিন্তু একটু পরে আমি লঙ্ঘন করব। তো আমার জানার খুব ইচ্ছা যে এই সংবিধান সংস্কার পরিষদে যে শপথটা আজকে হবে, এমপি সাহেবদেরকে বলবো ভাই একটু দেখে নিন যে কি শপথ নিচ্ছেন। আপনার বক্তব্য, আপনার এই তিনটা শপথ দিয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। আমার কথা হচ্ছে, আগে মানে শপথের যে কথাটা আপনি বললেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় আদালতে। এক পক্ষ যান বাঁচানোর জন্য, আরেক পক্ষ তাকে ধরাশায়ী করার জন্য, এবং এই উভয় পক্ষ ধর্মীয় গ্রন্থে হাত রেখে বলে যাহা বলিব সত্য বলিব। তার আগে চেঞ্জ করতে হবে আদালত থেকে, ওখানে হাত রেখে বলবে যাহা বলিব অর্ধ সত্য বলিব অথবা যাহা বলিব মিথ্যা বলিব। এটার আগে এখন দেখেন, যে কোনো ফাঁসির আসামি তার উকিলও কিন্তু লড়াই করছে যাহা বলিব সত্য বলিব, তাই না? কাজেই সকল শপথকে আপনি শপথ মনে করতে পারেন না। ওই সতীনাথের গানের মতো এমন অনেক কথাই বলো তুমি, কি জানি, ইচ্ছে, হ্যাঁ বলো না, মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না, বুঝছেন? এখন আমাদের দেশে এটা একটা ব্যাপার। কিন্তু আমি প্রথমে একটা কথা বলি, একটা ক্ষীণ আলোর রেখা কিন্তু মানুষ দেখতে পেয়েছে। বিশ্বাস করেন, দেশে এবং দেশের বাইরে একটা ক্ষীণ আলোর রেখা দেখতে পেয়েছে। কেন জানি মনে হচ্ছে মানুষের যে বুকের উপর থেকে একটা পাথর সরে গেছে। এখন এই যে একটা বুকের উপর থেকে পাথর সরে যাওয়া, যারা এই পাথর, তারা কিন্তু একটু এটা রিয়েলাইজ করতে পারছে না, এখন পর্যন্ত পারছে না। এই যে আপনি বললেন না যে শপথ গ্রহণ করে শপথ লঙ্ঘন করা, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা, একটু আগেই আমি একটা বিষয়ে মনে মনে ভাবছিলাম যে রাষ্ট্র তো, মাসুদ ভাই, রাষ্ট্র তো একটা সংজ্ঞা, একটা রাষ্ট্র পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলো এক একটা অস্তিত্বের বিষয়, যেগুলো কথা বলতে না, কিন্তু দেখে, হয়তো নীরবে দেখে কিন্তু বলতে পারে না। এই যে তথ্য উপদেষ্টা, মনে হয় যে রিজওয়ানা ভদ্রমহিলা, সুন্দরী ভদ্রমহিলা, তিনি যে এখন আগ বাড়িয়ে কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথায় যে এক একটা মার প্যাঁচ দিচ্ছেন সংবিধান বিষয়ে, তারপরে শপথ বিষয়ে। উনি বলছেন স্পিকার শপথ পড়াবেন, এটাই নিয়ম, কিন্তু স্পিকার কোথায় আমরা কেউ জানি না। আপনারা জানেন না মানে? আপনারা এই দেশ চালান, আপনারা কাকে কারাগারে রেখেছেন সেটা জানেন, আপনারা কে বাইরে আছে সেটা জানেন, কে পলাতক সেটা জানেন। শিরিন শারমিন চৌধুরী কোথায় আপনারা জানেন না? বলছে রাষ্ট্র এটা জানে না। রাষ্ট্র তো জানতে পারে না, রাষ্ট্র তো দেখতে পায় না। আপনারা জানালেই রাষ্ট্র জানবে, রাষ্ট্রকে কেন আটকাচ্ছেন? আপনাদের কথা বলেন। রাষ্ট্র যেহেতু মানে রাষ্ট্রের তো অস্তিত্ব, আমি বললাম যে একটা ভিজুয়াল একটা দৃশ্য আমরা দেখি, রাষ্ট্র তো দেখে না। রাষ্ট্রের দায়িত্বটা আপনি নিয়েছেন, আপনি কেন এই কথা বলছেন? আপনি বলছেন ডেপুটি স্পিকার কারাগারে, আপনি বলছেন, যাই হোক, এই তর্কের মীমাংসা হয়েছে, এখন বলা হয়েছে কে কে শপথ নেওয়াবে বা ইত্যাদি ইত্যাদি। এই যে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, সংবিধান বিষয়ে যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো, আগেও বলেছি আপনার অনুষ্ঠানে, এখনো বলছি, আমেরিকান একজন নাগরিক বাংলাদেশকে এনে এই সংবিধান সংশোধনের নাটকটি তারা করতেন না। এবং আপনি নিশ্চয়ই জানেন আমাদের দেশের হা না ভোট কিভাবে হয়, এবং যে পরিমাণ না ভোটের পার্সেন্টেজ তারা দেখিয়েছেন কয়া করে, সেখানেই আসলে আমরা ধরে নিয়েছি যে হা ভোট জয়ী হতে পারেনি। জোর করে এই জয়ী করে সংশোধন আমাদের জন্য আসলে এক ধরনের বিপজ্জনক, অ্যালার্মিং মনে হয় সবসময়। কারণ এই সংবিধানটা সংশোধন করার, ধরেন কতগুলো বাক্য পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন করতে হবে। হানা ভর্তি একটা কথা বলি, মানে একটা
ইন্টারেস্টিং হলো, আপনি দেখবেন প্রায় 4 লাখ 2 লাখের একটা হিসাব আছে। এর বাইরে কতগুলি ভোট নষ্ট হয়েছে তা জানেন? 70 লক্ষ ভোট নষ্ট হয়েছে। 70 কেন লক্ষ নষ্ট ভোট হয়েছে? নষ্ট হয়েছে। হ্যাঁ, এখন কেন নষ্ট হয়েছে? আমরা কিন্তু বলবো যে এটা কি তাহলে মূর্খতার কারণে নষ্ট হয়েছে, এটা কি অজ্ঞতার কারণে নষ্ট হয়েছে, অথবা এটাকে লোকে বুঝতে পারেনি তাই নষ্ট হয়েছে? দেখেন, এখানে আমি একটু কথা বলি, আমি একটু সময় নেই, আমরা তো আলাপই করি। আমি বলি হ্যাঁ, এটা অজ্ঞতার কারণে নষ্ট হয়েছে। অজ্ঞতার কারণ মানে এরকম যে মানুষ আসলে বুঝতে পারে না জিনিসটা আসলে কি। যেমন আমি আমার অভিজ্ঞতা আপনার সঙ্গে একটু শেয়ার করি। এটা আমি আরো কয়েক জায়গায় বলেছি যে আমি কি করেছি। আমি ভোট দিতে গিয়েছি, আমি কিন্তু এই জুলাই সনদের 84টি পয়েন্টে আমি খুব মন দিয়ে, আমি বোধহয় স্কুলের পরীক্ষার খাতা মানে পরীক্ষার সময় এত মন দিয়ে পড়ি না, খুব মন দিয়ে পড়ছি যে বিষয়টা আসলে কি বুঝি। এখানে না অনেক অনেক ভালো কিছু আছে। এই ভালো কথাটা যখন মনে হয়েছে, তখন আমি একটা হার মধ্যে সিল মারছি। সিল মারার পরে আমার কাছে মনে হইলো এখানে তো অনেক কিছু আছে যেটা নিয়ে কনফিউজিং এবং বিতর্কিত এবং ঠিক না, হলে সমস্যা হবে। আমার কাছে মনে হয়েছে, মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার নার মধ্যে একটা সিল মেরে দিচ্ছি। তারপরে ভাস করে ফেলাই দিচ্ছি। তো এখন ওই যে 70 লাখের মধ্যে কিন্তু আমি একজন। এখন আমি এটা করলাম কেন? আমি কিন্তু বুঝিনি যে আমি কি করবো। কারণ দুইটাই চাই, হাও চাই কিছু কিছু জিনিস, হা চাই কিছু না চাই। তো পৃথিবীতে কখনো এরকম রেফারেন্ডামের কথা শুনেছেন আপনি? আমি তো সেটাই আপনাকে বলি যে সংক্ষেপে একটা উত্তর দিই আপনার। বিশেষজ্ঞর দুটো সংজ্ঞা আছে, একটা হচ্ছে যে বিশেষভাবে, যেটা হচ্ছে যিনি বিশেষভাবে অজ্ঞ, বুঝতে পেরেছেন? বিশেষজ্ঞ। এখন এরা কি বিশেষভাবে অজ্ঞ? আপনি এটা বললেন, আমার খুব নিকট আত্মীয় আমাকে বলেছে বাংলাদেশ থেকে, যে আমি যে হ্যাঁ না ভোটটা দিব, আপনি তো পড়েছেন, পড়েও নেই, সে বলতেছে আমি যে হ্যাঁ না ভোটটা দিব, আমি চার হ্যাঁ বলবো কেন, খেয়াল করেন। সে বলতেছে আমার তো যে কোনো এক জায়গায় না বলতে ইচ্ছা করতেছে, আমি কি করব তাহলে? ভেরি ভ্যালিড পয়েন্ট। কিন্তু বলতেছে আমি দুইটা একমত, দুইটা দ্বিমত, আমি তাহলে আমি কিভাবে এই ভোটটা দিতে পারি? খেয়াল করেন আপনি। ভয়ঙ্কর ভয়ঙ্কর। হ্যাঁ, এই যে ওরকম গল্পের ভ্যালিড মধ্যে পয়েন্ট। সে দুইটা বলছে প্রশ্নের, এই দুইটা প্রশ্নের কি একটা উত্তর হয়? এই যে একটা একটা কিন্তু জোকস আছে, হ্যাঁ, আপনি কি সবসময় বলেন গল্প, আমি কিছু করে বলি। এক লোক বলতেছে আরেক ভদ্রলোককে, আচ্ছা ভাই, আগে যে আপনার বাড়িতে নিয়মিত আপনার বউ বউ আপনাকে পিটাতো, ওটা কি এখনো পিটায়? এখন এটা আপনার হা অথবা না দেখে উত্তর দিন। মানে আগে যে পিটাইতো এটা কি হ্যাঁ, আর এখন যে পিটাই এটা কি না, এটা বলতে হবে, তাই না? এখন এটা হলো একটা মুশকিল। কি হয় জানেন, আমি বলি আপনাকে, মানে এটা কিভাবে আমি এক্সপ্লেইন করবো, যে ধরেন আসলে কি সবকিছুর হ্যাঁ না উত্তর হয়? সবচেয়ে গভীরতম ভালোবাসা যখন মানুষের মধ্যে হয়, তখন কি মানুষ হ্যাঁ না বলে? স্বামী যখন স্ত্রীকে জিজ্ঞেস করে আবেগ হয়ে যে তুমি কি আমাকে ভালোবাসো, সে যে নিরুত্তর থাকে, সেটাই তো সবচেয়ে বড় ভালোবাসা, তাই না? এখন আপনি এই এই যে, আমি মনে করি কি জানেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ নিরুত্তর থেকে হয়েছে, এইটা তাদের বুঝতে হবে। এবং অনেকে বলেন, এটা আমি তর্কের খাতিরে বলছি, যে বঙ্গবন্ধুর আমলেও সংবিধান সংশোধন হয়েছে, ওই আমলে সংবিধান সংশোধন হয়েছে, এই আমলে হয়েছে। হ্যাঁ হয়েছে, দুটো দুটো ধারা আছে, একটা কলমের আপনার সংশোধন, আর একটা অস্ত্রের হাতে সংশোধন। একটা কলম দিয়ে হয়েছে, একটা ব্যানর দিয়েছে। ব্যানর গুলোর বিরুদ্ধে আমরা বলছি, কলমেরটা আমরা বলছি না কিন্তু। এবং আপনার পরিবর্তন পরিমার্জন হতে পারে, সেই শব্দগুলো ব্যবহার না করে আপনি যখন সংশোধন বলছেন, সে পাঠায় সংশোধনী কারাগারে, কাকে পাঠায়? আসামিকে। তা আমাদের সঙ্গে আসামি, তাকে সংশোধন করতে হবে, তাকে পরিবর্তন এবং পরিমার্জন তো করা যেতে পারে। হ্যাঁ, তাকে আপনি পরিবর্ধন করুন, পরিমার্জন করুন, পরিশীলিত করুন, আপনি সংশোধন পুরোটা করবেন। আরেকটা কথা আপনাকে আমি বলি, মানুষ কিন্তু এইবারে নির্বাচনে আমার যেটা মনে হয়েছে, এখানে একটু আমি আওয়ামী লীগের কথা বলবো, তারা নিন্দা মানে বলতে মানে 100%, ভাই তোমরা একটু কথা বইলো না,
কারণ তোমাদের সময় 0% লোকও ভোট দিতে পারে নাই। যদি 25% লোকও সঠিকভাবে ভোট দেয়, ভোটটা কিন্তু হয়েছে। এবং মানুষের হৃদয়ের কথা বলতে না পড়তে না পারার কারণে আজকে এই দুর্দশা হয়েছে। মানুষ ভোট দিতে চেয়েছে কারণ মানুষ দিয়েছে। এই মুক্তিটা সংবিধান সংশোধনের জন্য চায়নি, এই মুক্তিটা হচ্ছে ওই পাথরটাকে সরিয়ে দেওয়ার জন্য। এখন ভালো কাজ যে কিছু না, ভালো কাজে যে আমি আপনি কথা বলছি এটাও একটা ভালো কাজ, কিন্তু এই কথার মধ্যে যদি নোংরা থাকে, সেটা যদি আমাদের ভালো কথাগুলোকে ছাপিয়ে যায়, মানুষ তো এটা নেই, তাই না? এই জিনিসটা তারা কেন বুঝতে পারেননি আমি জানি না। এবং যখন পশ্চাদাপসরণের সুযোগ হয়েছে, সময় হয়েছে, তারা সকলে কিন্তু অ্যাপোলজেটিক বক্তব্য রাখছে, মানে ক্ষমার মতো বক্তব্য রাখছে। এইটা এত দেরিতে হয়েছে ভাই। ওই যে সাপ আর ব্যাঙের মধ্যে দূরত্ব, বুঝছেন তো? ব্যাঙ সাপেরে বলতো তুই এরকম আঁকা বাঁকা চলিস না, একদিন মাইর খাবি। তো সাপ খুব গর্ব করে বলতো বেটা আমার বিষ আছে, তুই তো কারোরে কামড়াইতে পারস না, আমারে কেউ মারতে আসবে না। বেড়াইতে 2-3 দিন পরে বেড়াই এসে দেখি কি সাপটা শটান সোজা হয়ে শুয়ে আছে। খুব খুশি হয়েছে, বলে আমার বন্ধু তো সোজা হয়ে গেছে। তো কাছে গিয়া বন্ধুরে নাইরা দেখে মারা গেছে। তো ব্যাং কানতে কানতে বলতেছে, দোস্ত সোজা হইলি মরার পর, মরার আগে তো সোজা হইলি না। বুঝছেন? মরার পর সোজা হলে তো লাভ হবে না, সারা জীবন তো আঁকা মাকা চলেছেন ভাই। আচ্ছা, এখন কথা হলো যে শপথ তো হয়ে যাবে, আমরা মানে যে পাচ্ছি, সংসদ পাচ্ছি, সেখানে এক দলের অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকছে, তারা চাইলে যে কোনো সময় সংবিধান সংশোধন করতে পারবে। আবার ধরেন আজকে মন্ত্রিসভা গঠিত হবে হয়তো সন্ধ্যার দিকে। তো আপনার কি প্রত্যাশা, যে আপনি কি ধরনের একটা মন্ত্রিসভা চাচ্ছেন? দেখুন, আমি একটা কথা বলি, বিএনপি এটা খুবই সৎভাবে বলতে হবে, অনেক অভিজ্ঞ মানুষ আছে। যেমন ধরেন আমার চট্টগ্রামের আমির খসরু মাহমুদ চৌধুরী, কিংবা মঈন খান, ধরেন যে আমাদের কি নাম এই যে ফখরুল সাহেব। আমি ফখরুলকে সময় একটু এগিয়ে রাখি, এটা আমার একটা ব্যক্তিগত দুর্বলতা। এই কারণে রাজনীতি আমি করি নাই এবং তার রাজনীতি আমি সমর্থন সম্পূর্ণভাবে যে কথাটা আমি বলতে চাই, একজন পরিশীলিত ভদ্রলোক যদি আমরা বলি রাজনীতিতে, মির্জা ফখরুলের মধ্যে সেই গুণাবলী আছে। কিন্তু আপনার হয়তো মনে আছে যে আগে যিনি যারা পালিয়েছে তাদের সেক্রেটারি ব্যঙ্গ করে বলতো, পালাবো কোথায় ফখরুল সাহেব, আপনার গাড়িতে গিয়ে উঠবো, এই ধরনের ব্যঙ্গ করতেন উনি। আমি কোনোদিন এই ভদ্রলোককে আমি এই ভদ্রলোক প্রত্যুত্তর দিতে দেখিনি। উপেক্ষা করে একজন মানুষকে ছোটা যায়, উপেক্ষা করে যে বড় হওয়া যায়, এটা কিন্তু মির্জা ফখরুল বারবার প্রমাণ করেছেন। এবং তাই যদি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা যায়, আমি মনে করি কি, ধরেন রাষ্ট্রপতি বানালে হ্যাঁ একজন ভদ্রলোক রাষ্ট্রপতি পাওয়া যাবে, এটা কিন্তু আমার মনে হয় তাকে অন্য কাজে লাগালে বিএনপি লাভবান হবে বলে আমার মনে হয়, তাকে গুরুত্বপূর্ণ। এবং আপনি যেটা বললেন, আপনার ওই যে শিক্ষামন্ত্রী ছিলেন মিলন, তারপরে আপনার ওই যে ভারতে চলে গেলেন যে সালাউদ্দিন সাহেব, আরো অনেক ছেলে আপনি জানেন, আমাদের আব্দুল্লাহ আল নোমানের ছেলে অসাধারণ গান করে এবং দেখতেও শুধু একেবারে আপনার। এই ধরনের মানুষগুলোকে বিএনপি সামনে রাখলে আমার মনে হয় মন্ত্রিসভা খারাপ হবে না। এবং আর কথা হচ্ছে ধরেন ওদের জন্য আমি আরেকটা কথা এটা হয়তো অনেকে বিতর্কিত মনে করতে পারেন, যে আপনি বললেন যে ফখরুল ইসলাম আলমগীরকে আপনার রাষ্ট্রপতি বানানো যায় কিনা, কিন্তু বানাবে কিনা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা বলেন তো আপনি, আমি যদি ভারতের কথাটা একটু উদাহরণ দিতে চাই। 2014 সালে বিজেপি যখন সরকারে, তারা যখন বিজয়ী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা যখন সরকারে আসলেন, তখন ওই সময় ভারতের কংগ্রেস মনোনীত রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি তো মানে আপনার খুবই কংগ্রেসের একজন মানে অনেক ত্যাগী নেতা। হ্যাঁ, ত্যাগী লোক। তো যখন উনি রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপতি হওয়া সব মানে ভারতেও আমাদের মতোই, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি দল থেকে পদত্যাগ করবেন এবং উনি একজন নির্দলীয় ব্যক্তি হয়ে যাবেন। তখন বিজেপি কিন্তু প্রণব মুখার্জিকে সরায়নি। প্রণব মুখার্জি তার পুরো টার্ম কিন্তু বিজেপির সঙ্গে থেকেছে। ওনার পুরো মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর তারা অন্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে। তো রাষ্ট্রপতির তো একটা মেয়াদ থাকে,
এখন সেই মেয়াদ থেকে আপনি তাকে যদি সরাইতে পারেন, আপনাদের ক্ষমতা আছে, গাইড দিলে সরাতে পারেন ওনাকে। এদের তো এই ছাত্ররাও সরানোর অনেক চেষ্টা করছিল, তখন তাদের বিএনপি আটকে ছিল না, এখন আমরা সরাবো না। তাহলে এই রাষ্ট্রপতির মেয়াদ সম্পূর্ণ করতে দিলে অসুবিধা নেই। আপনাকে আমি একটা যখন প্রণব মুখার্জির কথা বললেন, যখন সরকার পরিবর্তন হলো তখন প্রণব মুখার্জিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এখন কিভাবে করবেন। তখন প্রণব মুখার্জি বলছিল যে দস্তখত করা ছাড়া আর তো কোনো কাজ রাষ্ট্রপতির আমার একটা লাভ হয়েছে। বলছে কি? বলছেন হাজার হাজার বই আছে, এতদিন এগুলো পড়তে পারিনি, এখন পড়তে পারবো, বুঝছেন? বলে আমি এখন আস্তে আস্তে বইগুলি পড়তে পারবো, বিকশিত করতে পারবো, আর যা বিল আসবে সই করে দেবো। এখন আপনি যেটা বলেন, যদি সিরিয়াস আলোচনা যায়, ডেমোক্রেসি তো সেটাই না, আপনাকে এবং তিনি তার মেয়াদ পর্যন্ত থাকা এবং তাকে নেওয়া, অ্যাপ্রুভাল নেওয়া, এটা হচ্ছে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি চলিনি বলে আমাদের মধ্যে সংশয়, আমাদের মধ্যে দ্বিধা, এবং আমাদের রাষ্ট্রপতি যারা নির্বাচিত হয়েছেন ইতোপূর্বে, তাদের কথাবার্তাও তো আমাদের কাছে সন্দেহজনক। প্রিয়াঙ্কা চোপড়াও বলতে পারতো না, বলো প্রিয়াঙ্কা চোপড়া ঢাকায় আইসে, আমাকে একটু আইতে পারলো না, এরকম রসিকতা শুনেছি আমরা রাষ্ট্রপতির মুখ, তাই না? হ্যাঁ, আমি তো ধরনের রসিকতা একজন রাষ্ট্রপতির কাছ থেকে আমরা নিশ্চয়ই কথা আশা করি। এই যে প্রণব মুখার্জির কথা বললাম, কিংবা ধরেন রাষ্ট্রপতি যারা শিক্ষা দীক্ষায় উন্নত বলে তাদের বক্তব্যের ম্যাচুরিটি, তাদের কাজগুলো রাষ্ট্রকে সমৃদ্ধ করেছে, সেই রাষ্ট্রপতি যদি ধরেন এখন যিনি রাষ্ট্রপতি আছেন তাকে মেয়াদ পূর্ণ দিলে গণতন্ত্রের একটা ধারা সম্পূর্ণ হবে। এখন তারা যদি মনে করে তাহলে তারা সরাতেও পারে, এটাও একটা ডেমোক্রেটিক প্রসেস। একটা কিভাবে এখন দেখার বিষয় আর কি। জি, আরেকটা ব্যাপার আমি নতুন, যেটা আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন, যে তারেক রহমান সাহেব মানে বিজয়ের পর, বিজয় অনেক বড় বিজয়, ভূমিধস বিজয়ের পর দেখলাম গতকালকে উনি যে ওনার প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি ওনার বাসায় গেলেন, বাসায় যে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। এবং আরেকজন যে তৃতীয় স্থানে যে দলটা আছে সেই এনসিপি, তারও যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তারও বাসায় গেলেন। আমি এর আগে কখনো বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা আমার নজরে পড়েনি, আপনিও নিশ্চয়ই শুনেন। এটা কি আপনার মনে হয় যে আমাদের দেশে একটা নতুন পলিটিক্যাল কালচার শুরু করতে পারে? আমি আপনার এই অনুষ্ঠানে আগেও বলেছি, মানে তারেক রহমান এসেছেন লন্ডন থেকে, ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রের সূতিকাগার, ইংল্যান্ডই শিখিয়েছে পৃথিবীকে গণতন্ত্র, সেখান থেকে হয়তো তিনি কিছু শিক্ষা লাভ করেছেন এই তার, এবং বিরোধী দলের নেতা হয়েছেন। আমি আপনি ভিন্ন যত্ন করি না, তারাও জিতে এসেছেন, তাদের সাথে দেখা করা বা আরো তাদের সাথে দেখা করেছে, এটা তো একটা রাজনৈতিক শিষ্টাচার। এই শিষ্টাচারটা যদি আমাদের দেশে বলবৎ থাকে, এখন যদি আওয়ামী লীগ ভোটে দাঁড়াতো এবং হেরে তো আওয়ামী লীগের নেতার বাড়িতে যেতেন, আমরা হয়তো খুশি হয়ে যেতাম, কিন্তু ওইখানে যাওয়াতে আমরা খুশি হতে পারিনি। এইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের প্রতিবন্ধকতা। কিন্তু উনি যে শিষ্টাচারটা দেখিয়েছেন, এই শিষ্টাচারটা আমি মনে করি গণতন্ত্রের জন্য সুকর। এটার মাধ্যমে উনি ছোট হননি, এটা এবং যাদের কাছে গেছে ধরেন তারা তো পরাজিত হয়েছে অলরেডি, এবং তাদের মধ্যে আপনার ধরেন জামাতের যে আসনের নিশ্চয়তা ছিল, এনসিপি সম্পর্কে ধরেন মন্তব্য করা নিষ্প্রয়োজন আমি মনে করি, কিন্তু জামাত একটি শক্তিশালী দল, সেখানে গিয়ে কথা বলেছেন সংসদের কিভাবে তারা হয়তো আগামীবারে ডিল করবেন। এই যে একটা ওপেনিং, আমি বলবো যে ওপেনিং, ধরেন ইংরেজিতে একটা কথা আছে, যদি আমাকে জিজ্ঞেস করেন হাউ আর ইউ, এবং আমি যদি আমি বলি আই এম গুড, কারণ আমি আলোচনাটা করলাম, আপনাকে জিজ্ঞেস করলাম না যে হাউ আর ইউ। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করতাম হাউ আর ইউ, ইটস ওপেনিং কনভারসেশন, তখন আপনিও উত্তর দিতেন আছি, তো বলেন দেখি আর কি খবর। কিন্তু আপনি যেই জিজ্ঞেস করলাম তুমি ভালো আছিস, আমি আর আপনাকে আগাইতে দিই নাই। হ্যাঁ, এই ক্লোজ কনভারসেশনের চাইতে ওপেনিং কনভারসেশনটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে। এবং এখানে একটা ব্যাপার আছে, ধরেন এই আমাদের দেশে স্বর্গ নরকের টিকিট বিক্রির একটা ব্যাপার ছিল না, ওরা তো যে কোনো পারেনি। আমি মনে করি কি, এখানে একটা ছোট্ট জোকস আমি বলি, আমি কোনো রাজনৈতিক দলের বলছি না,
স্বাভাবিকভাবে বলছি আর কি। আপনার কলকাতায় এক জ্যোতিষীর কাছে তো গিয়ে ভাই আমার হাতটা দেখেন, পরে জিজ্ঞেস করছে ভাই কি স্বর্গে যেতে পারবো? তো জ্যোতিষী বলছে হ্যাঁ কেন পারবো না, আমি তোমাকে করে দিচ্ছি। বলছে বলেন কি? বলে, "হ্যাঁ, হাতটা দাও।" হাতটা দেখে বলছে স্বর্গের একদম বিশিষ্ট জায়গা, বলছে এটা তোমারে দিয়ে দাও, মৃত্যু এটা তোমার জন্য নিশ্চিত। তো লোকটা বলতেছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক। বলে, এবার আমার দক্ষিণা দাও। বলছে দক্ষিণ না, স্বর্গের এত বড় একটা জায়গা দিছি বেটা, দক্ষিণা দিবি না? আমার পা দিবি? কয় কি? কয় ওই যে ধর্মতলার মোড় যেটা, ওইখানে যে মাঠটা আছে এটা আপনারে দিলাম। আর একটা বলে যে ওই যে কলকাতা যে এখানে আছে এটা আপনারে দিলাম। বলে হারামজাদা আমার সাথে তুই ফাজলারস, তোর বাপের জায়গা যে তুই আমারে দিলি, সব কি আপনার আপনি আমারে দিলেন? এটা কেমনি দিলেন আপনি? না, এবার আমাদের নির্বাচনে তো এরকম অনেক বেহেস্তের টিকিট বিক্রি করা হয়েছে, কিন্তু ওইটার জি প্রতি মানুষের লোভ একটু কম মনে হতো। আমি ভেবেছিলাম সবাই বোধহয় ঝাঁপিয়ে পড়বে, লোভ কম। এটা জানেন আমরা অনেক জাতি সবকিছুকে আমরা সস্তা করে ফেলি। হয়তো বলছে ছিল এক জিনিস, ওইটা হয়ে গেছে আরেক জিনিস, এবং এটা হবে। আমার তো মনে হয় ধরেন এইটাও ব্যাপার, এবং নারী শক্তিকে যারা উপেক্ষা করেছে বাংলাদেশে তারা টিকতে পারেনি, এটা কিন্তু মানতে হবে। মানে আমাদের দেশের নারীকে অপমান করলে সেই উত্তরটা কিন্তু ঠিক ঠিক ভাবে ফিরে আসে। এই মাথায় রাখতে হবে সব দলকে, আমার মনে হয় যে আমরা ঘরেও দেখছি বাইরেও দেখছি বাঙালি নারীদের একটা সে শক্তির কথা আমি বহুবার বলেছি এই আলোচনায়, এবং আমি এখন ওই হয় এবং ওই শক্তি যদি প্রতিবাদ করে কিন্তু ওরা পারে না, এবং ওরা নীরবে সেটা জানিয়ে দেয়। এবারও তাই আসলে আরো একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনারা আমি জানি না এটা কেন করলেন, যে ওনার দলের নাম হলো জামাতে ইসলাম। তার মানে ইসলাম কায়েম করার জন্য কিন্তু ওরা কাজটা করতেছেন, দলটা করেছেন তারা, ইসলামী শাসন প্রবর্তন করবেন অমুক করবেন তো বলতেছেন। আবার ওনারা খুলনা একটা আসনে একজন হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিয়েছেন। হিন্দু ভদ্রলোকের মাধ্যমে কিভাবে ইসলাম কায়েম করবেন এটা আমার কাছে ক্লিয়ার না। আবার হিন্দু ভদ্রলোক উনি ওনার ধর্মকে ছেড়ে যদি ইসলামই কায়েম করবেন তাহলে ধর্ম ত্যাগ করে আসেন, অসুবিধাটা কি? বাট এই জিনিসটা কিন্তু আলটিমেটলি যে আসলে তাকে নমিনেশন দিয়েছিলেন ওইখানে কিন্তু এই যাবৎকালে আমার যতটুকু আমি জানি কোন মুসলিম জয়লাভ করতে পারেনি। একবার মাত্র 96-এ শেখ হাসিনা ওখানে দাঁড়িয়েছিলেন এবং উনি জিতেছিলেন। জিতে ওনারা এবার সরকার গঠন করেছিলেন। সরকার গঠনের পর ওই অস্ত্রটা উনি ছেড়ে দিয়েছেন এবং উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন মুসলিম ভদ্রলোককে নমিনেশন দেওয়া হয়েছিল। তখন ওই মুসলিম ভদ্রলোক হেরেছেন আরেকজন স্বতন্ত্র হিন্দু ক্যান্ডিডেটের কাছে। হিন্দু আছে, হ্যাঁ। এইবারই প্রথম জামাতের হিন্দু ক্যান্ডিডেট ওখানে হেরে গেলেন একজন মুসলমান ভদ্র। আমি ধর্মীয় বিভেদটা আনা উচিত হয় নাই, কিন্তু আমি অবস্থাটা ব্যাখ্যা করার জন্য বলছি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এইভাবে মানে অভিনয় করে হয় না বোধ হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, ঈশ্বর আল্লাহ গড বুঝেছে ধান্দাটা কি, ওই ধান্দাকে তো করা যাবে না, জড়িত করা যাবে সরলতাকে। আপনি ধান্দা তো লুকাতে পারবেন না তার কাছে। ধর্ম তো যার যার অন্তরে থাকবে, তাই এটাকে আপনি ধান্দায় নিয়ে আসছেন কেন? এই জায়গাটা যে প্রবলেম হয়ে গেছে আর কি। যা হোক, তারপরেও আমরা নির্বাচন যেটা পেয়েছি, আপনি যেটা বললেন যে আসলে কিন্তু ভোট দিতে পারে অনেকেই খুব আনন্দ পেয়েছে, এবং ভোটের যে পরিবেশ, আমি কালকে গিয়েছিলাম, আমি তো নিজে ভোট দিয়েছি পরশু 2 দিন আগে, পরিবেশটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর একটু বেশি উপস্থিতি হলে হয়তো আরো একটু ভালো হতো। এবং আমার মনে হয় যে আওয়ামী লীগের অনেকে হয়তো ভোট দেয়নি। আপনার কি মনে হয়? আমার মনে হয় 3টা কারণ আমার মনে হয়েছে এটা। কারণ হচ্ছে যে হ্যাঁ না জটিলতা, তারপরে ধরেন যে দীর্ঘ সময় না দেওয়ার যে ঐতিহ্য ইতিহাস, এগুলো মিলে মানুষ কনফিউজ। এটা হলো নাম্বার 1 আমার মনে হয়। আর নাম্বার 2 হচ্ছে আপনার, আপনি যতই আবাহনী আর ইস্টার্নের খেলা দেন, মোহনবাগান দেন, কোনোদিন জমবে না যতক্ষণ মোহন আর আবাহনীর খেলা না হবে। বুঝছেন? সাউথ আফ্রিকা
ইংল্যান্ডও শক্ত টিম, কিন্তু মাঠে মানুষ হয় না। পাকিস্তান ভারতের কাছে 15 বছর হারতেছে, কিন্তু ভারত খেলা হইলেই মানুষ, বুঝছেন আপনি? মাঠ ভোট মানে কি, মানে মিডিয়া ঝাঁপিয়ে পড়ে। ওইখানে একটা শক্তিশালী মোহামেডান থাকলে, মানে আওয়ামী লীগ থাকলে বা আবাহনী থাকলে খেলাটা জমতো, এইটা একটা কারণ। আর বলছে যে শেখ হাসিনার আহ্বান অনুযায়ী ভোট দিতে যায়, এইটা ভেরি ফিউ পার্সেন্টেজ, আই বিলিভ ভেরি ফিউ। এটার পরিবর্তে আমি করি ওইটা করেনি, আমার মনে নেই। আমার মনে হয়েছে আরেকটা জিনিস হচ্ছে, মানুষ এই পর্যন্ত যে মব দিচ্ছে ওইটা একটু সন্ত্রস্ত থাকাটাই স্বাভাবিক ছিল তাদের, যে গেলে কি হয়, আবার মারামারি হয় কিনা। তারপরে আরেকটা সংশয় করতে পারিনি, সেটা হচ্ছে ভোটের রেজাল্টের সংশয়, কি হতে পারে। এই বিষয়টাও তো মানুষের মনে ছিল, যে আমি গেলেও যা হবে হবে। এই বিষয়গুলো মনে হয় 50% এই ভোটের পরে হয়তো ভবিষ্যতে যদি এই জাতীয় ভোট বা নির্বাচন করা যায়, তাহলে আরো 70-80% দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটা একটা প্রক্রিয়ার ব্যাপার, দিনের ব্যাপার না। জি।